আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। শুরুতেই দেখে নিচ্ছেন আমার আজকের ব্লগে কি থাকছে। সবাই ভালো আছেন এই আশা রেখে ব্লগটি শুরু করছি। আজকের ভিডিওতে একটু সেলাইয়ের কাজও আছে, যারা সেলাই পছন্দ করেন দেখতে পারেন আজকের ভিডিও। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বোরকার বিজনেস ছিল। তো এখানে হচ্ছে বোরকার কাপড়, এখানেও বোরকার কাপড়, মানে এগুলো হচ্ছে টুকরা কাপড়গুলো আমি ওই সময় যেগুলি আর আমরা বিজনেস অফ করে দেওয়ার পরেও রয়ে গেছে, মানে থেকে গিয়েছিল আর সেলাই করা হয়নি, সেই রকম কাপড়। এখানে বড় ছোট অনেক ধরনের কাপড় আছে, এগুলিকে আমি গুছিয়ে এভাবে রেখেছি। আর এখানেও যেমন জর্জেট কাপড়, শার্টিং কাপড়, তারপরে হচ্ছে ওয়েটলেস কাপড়, এই ধরনের কাপড়গুলি। তো এখান থেকে আমি খুঁজে আমার জন্য দুই তিনটা বোরকার কাপড় বের করেছি। যেমন এটা হচ্ছে একটু ক্রিম কালার, এটা একটা সেলাই করব। আর হচ্ছে এটা একটা গোলাপি কালার, এটা একটা সেলাই করব। তারপরে হচ্ছে এই যে এই কাপড়গুলি আসলে যেহেতু আছে, আমি ভাবতেছি আস্তে আস্তে আমার জন্য এগুলি দিয়ে এক এক সেট করে সেলাই করব। আগের বোরকাগুলি অনেক পুরনো হয়ে গেছে, এর জন্য আর ওগুলি ইচ্ছে করছে না। এখান থেকে আমি গোল্ডেন কালারের নেট কাপড় এবং সামুসিল কাপড় নিয়েছি, ওয়েটলেস কাপড় নিয়েছি, এগুলি দিয়ে প্রথম দিকে একটা সেলাই করা। আর এগুলি হচ্ছে বেডশিট, রানার, টেবিল ক্লথ বানিয়েছি, এই ধরনের কাপড়গুলি মানে বেডশিট হোম রিলেটেড যে কাপড়গুলি সেগুলি হচ্ছে এটাতে। আর এগুলি আমি যে সেলাইয়ের জন্য নিয়েছি, এগুলি জর্জেট কাপড়, একটু পার্টি ওয়্যার করে বানাবো। এগুলি সেমি জর্জেট যেটা, তো এটা নিজে সেলাই করব না, কারণ এগুলি সেলাই করতে ফিনিশিংটা বড় দরকার হয়। পার্টি ড্রেস মানে পার্টি বোরকা বানাবো, তো এগুলির জন্য নিচের যে ডাবল জর্জেট বা শার্টিন যেটাই দিই ওটা লাগবে। এই জন্য এগুলির কাপড় কিনতে হবে, কাপড়ের জন্য যেতে হবে মার্কেটে। এগুলিতে যেমন একটাতে সেট করা আছে, এটা কেনা লাগবে না, এটা যেভাবে আছে এটা আমি একটু ডিজাইন করে করব। তো কোনোটাতে একটু লেস লাগবে, তো লেসও যেমন এটাতে আমি একটু লেস দিয়ে সেলাই করবো, সেম কালারের লেস দিয়ে। তো এই টুকটাক কাজ আছে, এর জন্য মার্কেটে হয়তো যেতে হবে। তো এখান থেকে নিজে যেগুলি সেলাই করতে পারবো সেগুলি সেলাই করে নিব। এটা একটা কাতান কাপড় আছে, কাতান আমার কাছে অনেকগুলো কাপড় আছে, কালার আছে। তো এটা ভাবতেছি স্কার্ট করব, আর এটা কামিজ করব। তো এটা একটা ড্রেস বানাবো আর কি। তো দেখা যাক কি করি, এর জন্য প্ল্যান করে নিয়েছি একটু একটু করে সেলাই করব। আমি একটা ছবিকে ফলো করে ওইটার মতো করে এই কাপড় আমার কাছে আছে আগে থেকে, এটা নিয়েছি। এটা গোল্ডেন নেটের কাপড়, এটার সাথে আমি পাইপিং দেওয়ার জন্য এই গোল্ডেনটা কাপড় নিয়েছি। এখানে সামো সিল্ক কাপড় আছে, আগে থেকে আমার কাছে এই কাপড়টা ছিল, আমি আর নতুন করে কিনতে চাচ্ছি না। এটা লাইট গোল্ডেন, যদিও এখানে একদম সাদা টাইপের আসতেছে, এটা গোল্ডেন কালারই, এটার সাথে ম্যাচ হচ্ছে। এটা আমার উপরে স্কার্ফ পরার জন্য এই ওয়েটলেস কাপড়টা নিয়েছি, 1.25 গজ। এটাও আমার আগের ছিল, এখানে এই যে সাইডটা অনেক ফাড়াফুড়া, এটাকে সোজা করে কেটে আমি 1.25 গজই নিব। তো ওয়েটলেস কাপড় 1.25 গজই ফাড়া থাকে, মানে ফানা আর কি। তো ওইটার চারিদিক সমান রেখে এইটার স্কার্ফ বানিয়ে নেব। আমি এর ভিতরেই সেলাই করে নিয়েছিলাম কাপ্তান। এটার যেহেতু বহর কম, মানে 2.5 হাত বহর, এর জন্য এটা শর্ট হাতার কাপ্তান হয়েছে। আর আমি মাঝখানে পাড়া দিয়েছি, যেহেতু আমি ছবিটা ফলো করেছি, পাড়া দিয়ে আমি ওই যে শার্টিন কাপড়টা ছিল সেটা দিয়ে এভাবে পাইপিং করে দিয়েছি। তো যার কারণে এটার ডিজাইনটা এরকম হয়েছে। এখন আমি পরে দেখাবো কেমন লাগছে আমাকে, যদি ভালো লাগে এই ডিজাইন থাকবে, না হয় আমি এটাকে এভাবে সাইড কেটে কোটি সিস্টেম করে ফেলবো। এই সাইডটাকে এভাবে এভাবে গলা থেকে কেটে এভাবে নিচের দিকে নিয়ে কোটি সিস্টেম করে ফেলবো। এটা তো এখন হাফ হাতার কাপ্তান হয়েছে আর কি, আবায়া কাপ্তান যেটাই বলি এরকম। এখানে মানে চিপা হয়ে আছে ঝুলানোর কারণে, পরলে এরকম লাগবে না। তো আমি পরে দেখাচ্ছি। পরে দেখানোর আগে ইনারটা তো লাগবে। ইনার আমার এই সেম গোল্ডেন কালারের আছে, পরে দেখছি বেশি একটা ভালো লাগছে না, সেম সেম গোল্ডেন, কেন যেন কেমন কেমন লাগছিল। তো এই জন্য আমি এই কী যেন সিল্ক বলে এটাকে, শিমার সিল্ক মেবি, তো ওইটা ছিল, এটাও ছিল। তো এটা 3.5 গজ কাপড় ছিল, তো ওইটা দিয়ে আমি একটা ইনার তৈরি করছি। তো সেটা কাটাকুটি আসলে দেখাই নাই, কোটিটাও বানানো মানে যে কাপ্তানটা বানিয়েছি সেটাও দেখা নাই, এগুলি আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে বললে আমি পরের যখন কাটবো কোনো আবায়া বোরকা এরকমের সহজ পদ্ধতির, সেগুলি ইনশাল্লাহ দেখাবো।
তো এই কালারটা আমি চয়েস করার কারণ হচ্ছে গোল্ডেনের নিচে একটু মেরুন টাইপের কাপড় হলে মনে হচ্ছে কন্ট্রাস্ট ভালো লাগবে, জানি না, তারপরেও পরলে যদি ভালো লাগে পরবো, কোথাও যেতে না হয় থেকে যাবে এরকম আর কি। কোথাও যেতে আসলে কি পরবো খুঁজে পাই না, ভাবলাম এখন যেহেতু একটু সময় আছে, এগুলি যেহেতু কাপড়ও আছে আর কেনার দরকার হচ্ছে না, সেলাই করে রেখে দিই, যখন হঠাৎ করে কোথাও দাওয়াত পড়বে যেতে অসুবিধা যেন না হয়, সেজন্যই আসলে সেলাই করে নিচ্ছি। এটা ইনারের সাইডটা সেলাই করে নিচে একদম চিকন করে পাইপিনের মতো করে সেলাই করে নিয়েছি। তো অলরেডি শেষ, এখনও আয়রন করা বাকি আছে, ভাবলাম পরে দেখি। নিজে সেলাই করলে না কতবার যে পরে দেখি ঠিকঠাক হচ্ছে কিনা, হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা, তো সেটাই। তো একটু ইনারটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি একদম আমার সাইজ অনুযায়ী সেলাই করেছি। তো একটু হিজাব স্কার্ফ গোল্ডেন কী আছে আমার স্টকে সেগুলিও বের করে নিচ্ছি। তো উপরের ডয়ারটাতে 2টা পেলাম। আমার এই হিজাব স্কার্ফের ডয়ার হচ্ছে 8টা। তো মানে খুব সুন্দর করে কালার ম্যাচ করে এক এক কালারের এক এক ডয়ার রাখি, কিন্তু আবার যখন ইউজ করতে একবার এক একটাতে ঢুকিয়ে ফেলি তখন সব হজবরল হয়ে যায়। তো আমি গোল্ডেন এক ডয়ারে রাখি, তারপরে কালারফুল এক ডয়ারে রাখি, যেই কালার থাকে সেটা এইভাবে করে রাখি, কিন্তু ও পরে আবার যখন ঢুকানো হয় তখন আর ওই জায়গায় ঢুকে। আপাতত হিজাবটা পরে কেমন হয়েছে দেখতেছি। হাতার মুখে আমি একটু মেরুন কালারের, এটাও একটু ছোট লেস ছিল, সেটা লাগিয়েছি। তো খারাপ লাগছে না দেখতে, কিন্তু মানে দাওয়াতের উপরে নির্ভর করবে এগুলি কি কোন দাওয়াতে কীরকম পরা যায় সেটা দেখতে হবে আর কি। নর্মাল দাওয়াতে এগুলি পরে গেলে ভালো লাগবে না, বেশি জাঁকানাকা কালার টাইপের হয়ে গেছে। তো আমি উপরের যে কাপ্তানটা বানিয়েছি সেটা গায়ে দেখছিলাম, কিন্তু দেখে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগছে না। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগছে শুনি তাহলে রাখবো, না হয় ওই যে কোটি বানিয়ে ফেলবো আর কি, হাতা কাটা কোটি যেগুলি বোরকার উপর পরে সেই টাইপের আর কি, ওগুলি করে ফেলবো। তো আমি একদম হিজাবটাকে মুখ বেঁধে একটু আবারও দেখছি ক্যাপটার উপরে, আমি কাপ্তানটার উপরে পরেও। তো আমার কাছে কেন যেন একটু কেমন লাগতেছিল। তা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আসলে। যদিও সরাসরি মানে ফুল ভিডিওটা করিনি। তো আমি যদি এভাবে একটা ওড়না পরি এটার উপরে, মানে ক্যাপটার উপরে, তাহলে কেমন লাগবে সেটাও দেখছিলাম। তো একদম যে খারাপ লাগছে তা না, তারপরেও কেন যেন আমার কাছে বেশি ঝাঁকানাকা, বেশি কালারফুল, মানে গোল্ডেন মনে হচ্ছে। তো যাই হোক, ওইটা ঠিকঠাক করে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমার ছোটো পাখিটার আগামী 21 তারিখে মেট্রিক পরীক্ষা শুরু হবে, সবাই দোয়া করবেন। কার কার ছেলে মেয়ে আমার ছেলের সাথে পরীক্ষা দিচ্ছেন এই বছর, তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ছেলে তো সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে, প্রথম দিনেই বাংলা। তো একটু খাস করে দোয়া করবেন, বাংলাটাকে নিয়েই আমাদের ভয়, ওর ভয়। ও হচ্ছে বাংলা একটু লেখাটা স্লো, এই জন্য। তো যাই হোক, চেষ্টা করছে, কোনো মানে কোচিং প্রাইভেট কিছুই নাই, একজন টিচার শুধু এসে বাসায় পড়ান, ওইটুকুই। তাও টিচারটাও হয়তো বেশি যে মানে আন্তরিক তা না, যেটা ভালো আন্তরিক ছিল, ওনার আবার জব হয়ে গেছে, ও আর আসা বন্ধ করে দিয়েছে। তো 2 মাস আগে একটা টিচার রেখেছি, এই টিচারেই যতটুকু পড়াচ্ছে আর কি। তো যাই হোক, আল্লাহ ভালো জানে, যতটুকু কিসমতে আছে, অনেক সময় কিসমতের উপরেও নির্ভর করে ভালো হওয়া মন্দ হওয়া। তো এখনকার বাচ্চারা তো চিকেন ছাড়া কিছুই খায় না। তো এখানে একটু চিকেন ঝাল করে রান্না করবো, এই জন্য সরিষার তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর ওই পাশের চুলায় বসিয়েছি মুনতাসের জন্য মুরগির বুকের মাংসটা। ও রোল করে খাবে। ও আবার এর পরীক্ষার ভিতরে ও অনেক কিছু অর্ডার দিয়ে আনিয়ে ওই ওর বডি ফিটনেস যেটাকে বলে ওইটা করে। তো জিমেও ভর্তি হয়েছিল, কিন্তু জিমে এখন আর দিচ্ছি না, জোর করে বন্ধ করেছি গত 3-4 মাস থেকে। এর আগে জিমেও যেত, তো এখন ঘরেই করে আর কি, একটু 5-7 মিনিট সময় করে ওর মতো করে করে। শরীর চর্চারও দরকার আছে, তো এই জন্য আর বাধা দিচ্ছি না, ফাঁকে ফুঁকে করে। তো আমি ওই মুরগির গোস্ত এবং বুকের মুরগির গোস্তগুলি একসাথে বসিয়ে দিচ্ছি। মুরগির গোস্তে আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু গুঁড়ো মরিচ লবণ দিয়েছি বুকের গোস্তগুলিতে। আর এই যেগুলি রান্না করছি সেগুলিতে আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি আর কি। মরিচ, হলুদ, জিরা ধনিয়া পাউডার আর হচ্ছে
আমার তৈরি করা গরম মশলা। এই সিম্পল মশলা দিয়ে আজকে রান্না করছি। এতক্ষণ পর্যন্ত দেখার পর যদি আমার ভিডিওটি একটুখানি হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা শেষ হলে বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না, তাহলে আমার যেই ভিডিওগুলি যায় সেটার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছেও। তো একটু জিরা ধনিয়া পাউডার ওই যে বুকের মাংসগুলোতে দিয়ে দিয়েছি, আর এখানেও জিরা ধনিয়া পাউডারটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে বুকের মাংসগুলো একটু নেড়ে দিতে হবে নিচের থেকে উপরের দিকে আর কি। তো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু পানি বেরিয়ে যাবে, ওই পানিতে রান্নাটা করে নেব। গতকালকে 15 তারিখ আমার মায়ের মৃত্যুবার্ষিকী গিয়েছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ কার দোয়া কবুল করে কখন করে ফেলেন আসলে বলা যায় না, এর জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আর যাদের মা বাবা এর ভিতরেই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমি আমার পক্ষ থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে ওই মৃত মা বাবা বা আত্মীয় স্বজন যারা গিয়েছেন তাদের জন্য আর কি। তো ভালো করে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, কারণ বুকের মাংসগুলোতে পানি বেরিয়েছে। তো পরে আমি 1 চিমটির মতো একটু আটা দিয়ে দিব, দিলে একটু আঠালো টাইপের হয়, খেতে ভালো লাগে। 2টা ডিম ভেঙে নিচ্ছি, একটু ভেজে নেব রোলে। মুনতাসির তো ওই রোল খাবে, পরোটা টাইপের রুটি বানিয়ে রেখেছিলাম বড় বড় করে, সেগুলো দিয়ে রোল বানিয়ে দিই, তাহলে একবারে হয়ে যায় একটাতে। তো যে ও একটু ভাত কম খাচ্ছে ইদানিং, একটু রুটি দিয়ে একটা রোল খেলে ওর জন্য যথেষ্ট হয়ে যায়, এই জন্য। তো এখন ভালো করে ফিটে ডিমটাকে নিচ্ছি। আর এর ভিতরে মুত্তাকিও ডেকে বললো ওরও খিদে লেগেছে, ইউনিভার্সিটি থেকে এসছে, তো ওকেও খাবার দিতে। তো ভাবলাম ওকেও একটা রোল দিই, তো যদি পেট না ভরে মুরগির গোশত রান্না করছি সেটাও দিতে পারবো। এর ভিতরে মুরগির মাংসটা হয়ে আসছে, আমি এখন বন্ধ করে দেবো। একটুখানি ওই যে গুঁড়ো দিয়েছিলাম, আটা আর কি আটা একটুখানি দিয়েছি, যার কারণে এখনও একটু ঝোল আছে। তো এই পাতিলটা আবার ঠান্ডা হতে সময় লাগবে, ঠান্ডা হতে হতে ওইটা একটু ঝোলটা শুকিয়ে যাবে। একদম চুলা থেকে নামানোর পরেও 5 মিনিট পর্যন্ত এটা ফুটতে থাকে। আমি যেরকম ভয় পাইছি আপনারাও ভয় পান, এই জন্যই এই সিনটা রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন হাত থেকে স্লিপ কেটে আমার বাটিটা মানে পাতিলটা পড়ে গেছে। এটা সিরামিকের একটা পাতিল, ছোটো পাতিল আর কুরিয়ান। তো এই তো মুরগির গোস্তগুলি এখন ভালো করে নেড়ে ছেড়ে রান্নাতে বসিয়ে দেবো। একটু পানি দিয়ে দিব, একটু ভুনা টাইপের করব। আর ওই যে পরোটা ভাজির জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটা ভাজবো এই জন্য। আগে ডিম ভাজি করবো, আসলে তাওয়া পরে দিব, ডিমটা আগে ভেজে নিই। এই স্কোয়ার ফ্রাই প্যান এখন মেবি 1-2টা আছে আমাদের পেজে, যারা নেননি নিতে পারেন। এই ফ্রাই প্যানে ডিম ভাজি করতে ভালোই লাগে, একদম লম্বা রোল হয়ে যায়, আবার যেভাবে ইচ্ছা আসলে ভাজি করা যায় আর কি। একদম ছোটও বলবো না, আবার একদম বড়ও বলবো না, মিডিয়াম সাইজের এই ফ্রাই প্যান আমার কাছে ভালোই লাগে ভাজি করতে। ওই যে রোল বানাবো এই জন্য এরকম করে একটু রোল টাইপের করে দিলে ডিমটাকে তাহলে দিতে সুবিধা হয় এই আর কি। তো এটা হচ্ছে বিকেল টাইপের নাস্তা, বিকেলও না, আবার মুনতাসির দুপুরে খায়নি, ওই দুপুরের খাবার আর বিকেলের নাস্তা একই হবে আর কি। তো আসরের নামাজ পড়তে ওযু করে নিয়েছে, আসরের নামাজ পড়ে আসতেছে। পুরনো সোফাকে নতুন করার যে ভিডিওটি দিয়েছি সেটা আপনারা অনেক পছন্দ করেছেন, সেটা জেনে আমারও ভালো লেগেছে। যারা ওই ভিডিওটি দেখেননি তাহলে দেখে নিতে পারেন, আইডিয়া পাবেন আপনারা। পুরনো জিনিসকেও নতুন করা যায়। আমি আসলে ফুটপাতে একটা সোফা পেয়েছিলাম, 2000 টাকা মূল্যেছে, 1500 টাকা আমি নিয়েছিলাম আর কি। তো ওইটা আমার কাপড় ছিল বাসায়, মিস্ত্রিকে দিয়ে কাপড় চেঞ্জ এবং ভিতরের যে ফোমগুলি সেগুলি একটু নষ্ট হয়ে গেছে, ওগুলি চেঞ্জ করে নিয়েছিলাম, যার কারণে আমার আগের যে সোফাগুলি আছে সেগুলির সাথেও দিকে ম্যাচ হয়ে গেছে, আবার দেখতেও ভালো লাগছে। তো সেই ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে, যে না আমারও খুব ভালো লেগেছে। তো একটা শসা কুটে নিয়েছি লম্বা লম্বা করে, ভেবেছিলাম একটু স্লাইস করে দিব, তো ভাবলাম না লম্বা করে দিই, খেতে সুবিধা হবে। আমার হাজব্যান্ডও বাসায় আছে, ওনাকেও একটা করে দিচ্ছি। তো মুনতাসির ওর আব্বু 3 জনের জন্য করে দিচ্ছি আর কি।
তো রোলটা আসলে যেভাবে করি বেশ সিম্পল ওয়েতে, একটু মেয়োনিজ আর একটু সস দিয়ে দিই, এটাই আর কি ঘরোয়া পদ্ধতিতে। খেতে ভালোই লাগে, তো আমার ছেলে খুব পছন্দ করে, এর জন্য আসলে করা। এই তো মুনতাসিরকে বললাম নাও খেয়ে নাও, এটা দিয়ে দিয়েছি, আর মুত্তাকির জন্য এখন তৈরি করে নিচ্ছি সেম ওয়েতে। তবে মুরগির গোস্তটা একটু কম দিতে হবে, কারণ এই মুরগির গোস্তগুলি হচ্ছে মুনতাসিরের, তো এখন ওদেরকেও একটু একটু দিচ্ছি আর কি। সেমভাবে ওর আব্বুকেও একটা দিয়ে দিবে। ওই যে আমার কাস্টমাররা এসে বসে গেছে আমার হোটেলে, তো কাস্টমারদেরকে দিয়ে দিয়েছি। মুত্তাকির খিদা লেগেছে খুব, ও বললো যে রুটি দিয়েও খাবে, তো এই জন্য ওকে একটু ঝাল গোস্তটা দিয়ে দিচ্ছি। আর আমি 1 কাপ চা খাবো। অনেক দিন চা খাওয়াটা দেখাই না আপনাদেরকে, আমিও খাই না বেশি একটা, মাঝে মধ্যেই খাওয়া হয় আর কি। তো যাই হোক, আমরা একটু সন্ধ্যায় বের হব, আমার হাজব্যান্ড আর আমি, একটু ছোট্ট কাজ আছে, তো ভাবলাম একটু চা খেয়ে শরীরটা তাজা রাখি। তো এদিক দিয়ে মুনতাসির খাচ্ছিল, কিন্তু ও রোলটা ভেঙে গেছে, ওইটা বলতেছিল। এখন হচ্ছে পরের দিন 11টা, সোয়া 11টা বাজে। যাচ্ছি ধানমন্ডিতে, আমাদের বিজনেস একটা মিটিং আছে, সেই কারণে আমার হাজব্যান্ডও আছে সাথে, উনি আগেই নেমে গেছিলেন, আমি পরে নামছি, এই জন্য ওনাকে দেখা যাচ্ছে না। তো দ্য বাফেট স্টোরের যেই বাফেট রেস্টুরেন্টটা আছে, সেখানে আমাদের দুপুরের লাঞ্চ সহ মিটিংটা আর কি। তো চলে যাচ্ছি ওই দিকেই, একটু আপনাদের সাথেও শেয়ার করছি। IBWF ফাউন্ডেশনের পক্ষ থেকে দাওয়াতটা আর কি। তো আমরা ওনাদের মাধ্যমে গতবার চায়না গিয়েছিলাম, ওই চায়নার বিজনেস সব কিছুর উপরে, চায়না গিয়ে কী হয়েছে না হয়েছে, বিজনেস কতটুকু কার হয়েছে, এগুলি নিয়ে পর্যালোচনা আর কি। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা ভালোই হয়েছিল। তো অনেকেই পরে এসেছেন, আমি ভিডিওটা আর করা হয়নি। দুপুরের খাবার ছিল বুফে, তো সেটা একটু খাচ্ছি আমার হাজব্যান্ড সহ। তো আসলে এইসব প্রোগ্রামে যখন আসা হয় বিজনেসের ব্যাপারে, তখন অনেক কিছু শেখা হয়, নলেজ হয়, ভালো লাগে। আর আমি একজন নারী হয়ে এই ধরনের প্রোগ্রামগুলোতে যখন অ্যাটেন্ড করি, ভালোই লাগে এই আর কি। আমারও অনেক কিছু জানা হয়, শোনা হয়। তো আমি একটু ওই ডেজার্ট খাবো, এর জন্য ফোনটা নিয়ে আসলাম এদিকে। ডেজার্টের এদিকে দেখি একদমই শূন্য, অনেক কিছুই নেই, এই যে খালি। তো ভাবলাম যে একটু ঘুরে আর একটু পরেই নিয়ে কী আছে একটু দেখি। তো একটু সময় নিয়ে নিয়ে খাচ্ছিলাম। খাওয়ার পরে আসলে নামাজটা পড়ে নিয়েছিলাম, তো আমি অজু করেই বেরিয়েছিলাম, তো ওখানে উপরে পড়ে নিয়েছি। আর সবাই নিচে গিয়ে না, নিচে না, উপরে সবাইকে জামাত করার সুযোগ করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ আর কি, চেয়ার টেয়ার সরিয়ে। তো আজকে আরও একটা প্রোগ্রাম ছিল, আরও কোনো সংস্থা থেকে এসেছিল, তো ওখানে অনেক মানুষ ছিল। তো এই আর কি, আমি সামান্য একটু ডেজার্ট এনেছি, আমার হাজব্যান্ড এনে আমাকে আবার ওইগুলি দিয়ে গেলো, আমি অতগুলো খাবো না। তো এই যে IBW যে ফাউন্ডেশনটা, এটার বইতে আমাদের ছবি দেওয়া হয়েছে, মুত্তাকি এবং আমার। তো এই ছিল আজকের মানে ভিডিও, আজকের প্রোগ্রাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।